স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ মুবারক, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এবার বিস্তারিত। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মূলত ঈদের দিন কাজের চাপ আর ভালো কষাই না পাওয়ার অনেকেই কোরবানি দেননি, তাই দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ। ধর্মীয় রীতি অনুযায়ী ঈদের 3 দিন পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়। কালকে সময় পাই না, আজকে দিতেছি কোরবানি, সবাই মিলে দিতেছি। দেওর জালেরা, স্বামী সন্তান সবাই নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে কোরবানি দিতেছে। ঈদের আগে তো দেন কষে পাওয়া যায় না, নিজেরা অনেক ব্যস্ত থাকি, আরও মানুষ আছে হ্যাঁ কোরবানি দেয়, মানে আজকে একটু নিরিবিলি আছে, তার জন্য আর কি আজকে দিলাম। খুবই আনন্দ, খুবই ভালো লাগছে, সবাইকে নিয়ে এর আরো বেশি আনন্দ কথা। এবার স্যাভলন পরিচ্ছন্ন শহর আপডেট। ঢাকার 2 সিটির পক্ষ থেকে 9 ঘন্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি করলেও বাস্তবতা ভিন্ন। ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত 2 সিটির অলিতে গলিতে দেখা মিলেছে কোরবানির বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, নানা সংকটে থেকে যথেষ্ট বর্জ্য অপসারণ করলেও তা শতভাগ নয়। এমন অবস্থায় দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টায় অপসারণের ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অলিগলিতে বর্জ্য। রোববার রাজধানীর ওয়ারির টিপু সুলতান রোড সকাল 10টা, গলিতে তখনও বর্জ্য। একই চিত্র ধুলাইখাল সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়। ব্যাগগুলি দিলে আরো ময়লাগুলো তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে জায়গার মতো রাখলে আরো সৌন্দর্য হইতো। আমি বললাম যে ময়লা ড্রেনটা ক্লিয়ার করলে মনে করেন পানিটা চাতে সবচেয়ে ভালো। বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ময়লা ফেলা হয়েছে রাত 10টার পরে, তবে ভিন্নমত স্থানীয়দের। সন্ধ্যা পরে দেওয়ার পরও আমরা গোবরগুলা এবং চাটাইগুলা নেওয়ার চেষ্টা করছি 8টার ভিতরে। তো 8টার ভিতরে আমি ডিক্টারও দিচ্ছি শতভাগ ক্লিয়ার। এরপরে আবার বাসা ভিতরে যে ফ্ল্যাটের ভিতরে যে কিছু আপনার গোবর টোবর ছিল এগুলো বের করছে, রাস্তায় রাখছে। অল্প নিয়ে ফালাতে হয়ে গেছে, যতটুকু বল যাতে চাপা সেট করে যতটুকু লেগেছে 50% বা 60% হয়েছে, কিন্তু শতভাগ হয়নি। এই দেখেন ময়লা আবর্জনা দেখা গেছে। সকালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, অভিযোগ খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। 12 ঘন্টায় ক্লিয়ার করার পরে আমি আবার মাঠে এসেছি। আমি এখন সবাইকে নিয়ে ঘুরে দেখব, যদি এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটা সাথে সাথে অ্যাড্রেস করব। আমাদের কর্মীরা তৎপর রয়েছে। অনেকটা একই চিত্র উত্তর সিটির বেশ কিছু এলাকার। কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান 2 সিটির প্রশাসক। এটি একটি চলমান প্রক্রিয়া। আজও ঢাকার অনেক জায়গায় কোরবানি হচ্ছে, আমরা জানতে পেরেছি, আমরা টিম কাজ করছে, আমরা ভিজিলেন্ট আছি এবং আগামীকালকেও কিছু কিছু চলবে এবং আনুষ্ঠানিকভাবে আমরা আগামীকালকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটাকে সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। ঈদের আগে টানা 18 দিন বন্ধ ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়াও নানা সংকট থেকে কুরবানির বর্জ্য অপসারণে যতটুকু দায়িত্ব পালন করেছে 2 সিটি, তা নিয়ে সন্তুষ্টিও জানিয়েছে নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে চলছে হাহাকার। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, গরুর চামড়া বিক্রি হলেও অবিকৃত রয়ে গেছে ছাগলের চামড়া। ব্যবসায়ীরা বলছেন, লবণ মিশ্রিত চামড়ার মূল্য সরকার নির্ধারণ করলেও তা বুঝছেন না অনেক মৌসুমী ব্যবসায়ী। পাশাপাশি ইউরোপের বাজার বন্ধ, তারল্য সংকট সহ নানা অজুহাত আড়তদারদের। কর্মব্যস্ততায় মুখর রাজধানীর লালবাগের পোস্তার চামড়ার আড়ত, দাম নিয়ে কাটছে না জটিলতা। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে চামড়া। অনেক বড় বড় গরুর চামড়া 500, 550, 600 টাকা বলে। তো বড় চামড়া 600 টাকাতে দেওয়া যায় না। কম গাড়ি ভাড়াটা দেন না, এটা ওনারা দিবে না। পরে 2000 টাকা দিয়ে এখন মাল 65 পিস মাল দিয়ে দিলাম। সরকার দাম দিছে 1300 টাকা, 1350 টাকা। পার্টি সিন্ডিকেট করে বৈশা রয়েছে। পুরনো যুক্তি দেখাচ্ছে আড়তদাররা। বলছেন, ইউরোপের বাজার বন্ধ থাকায় চামড়া বিক্রি নিয়ে আছে অনিশ্চয়তা। সময় মতো বিক্রি না হলে নষ্ট হয় বহু চামড়া। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে আমাদের ট্যানারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ সরকার ঠিক না করবে, ততক্ষণ পর্যন্ত ইউরোপ মার্কেটটা আমরা পাচ্ছি না। আর ইউরোপ মার্কেট যতক্ষণ পর্যন্ত আসবে না,
ততক্ষণ আমার মনে হয় না যে এই মানে চামড়া ব্যবসাটা সহসাই ভালো হবে। আসলে 1350 টাকা যে লবণযুক্ত সেটা তারা জানে না, যারা মৌসুমি ব্যবসায়ী তারা এটা জানে না, না জানাতে কিছু কিছু জায়গায় একটু তর্ক বিতর্ক হয়েছে। ন্যায্য বলতে এখন কিছুই নেই। যে চামড়া ছিল আগে 3000 টাকা, সেটা এখন 500, 600, 400, তাও নিতে চায় না। এবার লক্ষ্যমাত্রার চেয়ে 20% চামড়া কম সংগ্রহ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। যারা 5টা কোরবানি দিত তারা একটা সার্বিক দিক চিন্তা বিবেচনা করে ওভারফ্লো হয়নি, বরং যা কম হয়েছে। আর চামড়ার যে একটু এদিক সেদিক করে রয়েছে দেখতেছেন, সেটার কারণ হচ্ছে আপনার যে মানুষের কাছে তারল্য সংকট আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ নাই, ব্যাংক ওই ধরনের সহযোগিতা করেনি এইবার। এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের কেনাকাটাও একটু স্লো। সরকার ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ না করায় দাম নিয়ে এ বিরোধ বলে মনে করছেন আড়তদাররা। মৌসুমী ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার পর্যন্ত প্রত্যেকের একই অভিযোগ, চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এরই মধ্যে অনেকগুলো চামড়া পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আড়তদাররা। ব্যবসার সুদিন ফিরবে, সরকার আবারও কঠোর নজরদারি করবে এই ব্যবসার দিকে, এমনটি প্রত্যাশা প্রত্যেকটি ব্যবসায়ীর। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, নেই চিরচেনা যানজট। কোলাহলমুক্ত নগরীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। ঈদের ছুটিতে নগরীর অর্ধেকের বেশি মানুষ এবার ঢাকা ছাড়ায় উৎসবের নগরীতে স্বস্তির মাঝেও যেন নিঃসঙ্গতা। অপরাধ দমনে 3 ধাপে নিরাপত্তায় মোড়ানো হয়েছে রাজধানীকে। 10 দিনের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নগরবাসী, তবে কেউ কেউ বলছেন শঙ্কার কথাও। আত্মীয় স্বজন অনেকেই আছে যারা ঢাকায় থাকতেছে না, চলে যাচ্ছে, বন্ধু বান্ধবরা অধিকাংশই চলে যাচ্ছে। এদেরকে ছাড়া তো আসলে ঈদ করাটা অনেক সময় দেখা যায় যে একটু খারাপ লাগে। ঘুরতে ভালো লাগে, আত্মীয় স্বজনদের সাথে এক বাসা থেকে আমরা আরেক বাসায় যেতে পারি খুবই ইজিলি, রাস্তাঘাট ফাঁকা। সবার দেশে গেছে, অনেক ভিড় ছিল ঈদের আগে, এখন রাস্তাগুলো পাকা। আমরা 2 ঘন্টা হয়ে যাবো, ভাড়া পাই নাই, লুকও নাই, মানুষজন কম, বাসা বাড়ির জন্য কোনো নিরাপদ নাই, সবকিছু অনেক নীরব। তারপরে একটা টেনশন থাকে। ঈদের দ্বিতীয় দিনে বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ডে দর্শনার্থীদের ভিড়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, টগি ওয়ার্ল্ডে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন আজকে? ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আমি কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বয়সী মানুষ এরই মধ্যে মেতে উঠেছে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, এবং এখানে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদের এই আনন্দকে পূর্ণতা দিতে নিজেদের সন্তানকে নিয়ে এসেছেন অনেকেই। এবং একটি বড় বিষয় হচ্ছে ঈদের আনন্দের যে কোনো বয়স নেই তা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এই টগি ফান ওয়ার্ল্ডে, যেখানে সব বয়সী মানুষ কিন্তু হাজির হয়েছেন এবং তারা কিন্তু মেতে উঠেছেন খেলাধুলায়। এবং তারা যেটা বলছেন যে এখানে আসলে কিন্তু তাদের শৈশবের কথা মনে পড়ে যায়, তারা কিন্তু আসলে তাদের সেই ছোটবেলার সময়টা ফিরে পান। আর ঠিক সেজন্য কিন্তু এই বয়সকে ভুলে যেতে, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে নিতে তারা এসেছে টগি ফান ওয়ার্ল্ডে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেলছে, মেতে উঠেছে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এবং টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু আসলে 9, 10 থেকে শুরু করে 17 পর্যন্ত কিন্তু বিভিন্ন বয়সী মানুষের জন্য প্রায় 100-এরও বেশি ইভেন্ট ও রাইড রয়েছে, যেগুলো কিন্তু আসলে খুবই আকর্ষণীয় নগরবাসীর কাছে। এবং সেজন্য কিন্তু ঈদের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ করে এই দ্বিতীয় দিনে তারা এসে হাজির হয়েছেন টগি ফান ওয়ার্ল্ডে। এবং টগি ফান ওয়ার্ল্ডের বেশ কিছু প্যাকেজ কিন্তু ছাড়া হয়েছে, যে প্যাকেজগুলো নিয়ে তারা ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের আনন্দ। এখানে কিন্তু নিজেদের সন্তানের পাশাপাশি বাবা মা থেকে শুরু করে বড় ভাই বোন সব বয়সী মানুষ কিন্তু এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এবং দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে আছে জাম্পিং হাউসে, যেখানে কিন্তু আসলে ছোট থেকে বড় সবাই কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসছে। এবং এই যে টগি ফান ওয়ার্ল্ডে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন, তা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ঈদের আনন্দের কোনো বয়স নেই। টগি ফান ওয়ার্ল্ড থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন, আমরা যুক্ত হব তার সাথে। মরিন, পরিবার পরিজন নিয়ে তো অনেকেই আজ এসেছেন চিড়িয়াখানায়, ভিড় কেমন দেখছেন এই সময়?
ধন্যবাদ আয়েশা। সকাল থেকেই জানাচ্ছিলাম চিড়িয়াখানার পরিস্থিতি। আপনি জানেন যে ছুটির দিনগুলোতে কিন্তু মানুষ বেছে নেয় চিড়িয়াখানায় আসার জন্য পরিবার পরিজনকে নিয়ে। এখনো তার ব্যতিক্রম না, যত বেলা গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং রোববার চিড়িয়াখানা কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকে। তারপরও ঈদ উপলক্ষে আসলে যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু চিড়িয়াখানা খোলা রেখেছেন এবং ঈদের ছুটি মানে আনন্দই। বিশেষ করে রাজধানী ঢাকার নগরবাসী একটু স্বস্তি পান যখন আসলে রাস্তাঘাট ফাঁকা থাকে এবং চিড়িয়াখানার পরিবেশটা সুন্দর থাকে এবং এখানে স্বস্তিতে তারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। তারা খুবই উৎসুক হয়ে দেখছেন তাদের পছন্দের প্রাণী, যেই প্রাণীগুলোকে আমরা টিভি বা বইয়ে দেখি বা ছবিতে দেখি, সেই প্রাণীগুলোকে সামনে থেকে দেখতে পেয়ে কিন্তু তারা অনেকটাই উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং আপনাকে যদি একটু জানাতে চাই যে চিড়িয়াখানায় বর্তমানে ৩৩০০ প্রাণী রয়েছে এবং যাদের দেখতে ঈদের অবকাশে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন এবং সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে এবং টিকিটের দাম যদি বলতে চাই ৫০ টাকার টিকিট করে কিন্তু তারা চিড়িয়াখানায় ঢুকতে পারবেন এবং তারা কিন্তু পছন্দের প্রাণীটিকে দেখতে পারবেন। এবং সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের ভিড়, গরম উপেক্ষা করে দর্শনার্থীরা আসছেন ঈদের আনন্দ উপভোগ করতে। ঈদের দ্বিতীয় দিনে আসলে প্রথম দিনে বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেননি। ঈদের দ্বিতীয় দিনে এসে ভিড় করছেন, পছন্দের প্রাণীটি দেখছেন। বাচ্চাদের সাথে কথা বলেছি, তারা তাদের পছন্দের বানর, হরিণ দেখে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। এখান থেকে এই ছিল সর্বশেষ। আয়েশা। মৌরিন, আপনাকে ধন্যবাদ। ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চার দিনের সফরে কাল যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনূসের প্রথম ইউরোপ সফর। সফরসূচি অনুযায়ী 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানেই কিংস চার্লস হারবোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেশ জুড়ে রাজনৈতিক কোন্দল বাড়বে, অবনতি হবে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির, এমন মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। আর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলের ঐকমত্যের ওপর। অন্যদিকে সাধারণ ভোটাররা চান দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন হোক, রাষ্ট্র পরিচালনায় থাকুক তাদের সরাসরি অংশগ্রহণ। কখনো নির্বাচনী রোডম্যাপ, কখনো আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে স্থানীয় না জাতীয় নির্বাচন আগে, এই বিতর্ক ঘিরে। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন যৌক্তিক মনে করে না বিএনপি। অন্যদিকে জামাত আর এনসিপির অবস্থান ঠিক তার বিপরীত। এই দুই দলই চাই আগে স্থানীয় সরকার নির্বাচন, যাচাই করতে চাই ইসির সক্ষমতা ও নিরপেক্ষতা। সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সাধারণ ভোটাররাও রাজনৈতিক দলের মতোই দ্বিধা বিভক্ত, তবে বেশিরভাগই স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন চান, ভোট দিতে চান উৎসব মুখর পরিবেশে। আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন চাই, আগে সংস্কার হোক তারপরে নির্বাচন। হ্যাঁ না ভোট নেওয়া উচিত, মানুষ কি চায় সেটা জানার জন্য। নতুন যদি একটা দল হয় তা সবচেয়ে ভালো হয়। স্থানীয় নির্বাচনগুলি আছে এগুলি হওয়া উচিত, দেশে সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি হোক।
তৃণমূলে নিজেদের অবস্থান পোক্ত করতে রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন। তাই ভোট নিয়ে যার যার সুবিধা মতো যুক্তি দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা। তবে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির মতে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বাড়বে রাজনৈতিক কোন্দল, অবনতি হবে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাও। আমরা যদি বলি যে হ্যাঁ আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাব, তাহলে কিন্তু আমাদের মাথায় যেটা রাখতে হবে যে রাজনৈতিক কোন্দল এখানে বেড়ে যাবে, দেশে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এমন কোন স্থানীয় সরকার নির্বাচন আমরা পাইনি যেখানে খুনাখুনি না হয়েছে, যেখানে সমাজে বিশৃঙ্খলা না হয়েছে। তার মতে নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এতে বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর আচরণ পাল্টেছে কিনা তা দেখার সুযোগ পাবে জনগণ। রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কেমন হয় এটাও কিন্তু একটা জনগণকে দেখার এবং বোঝার সময় এসছে। যে সরকারি ক্ষমতায় যাক না কেন তাকে কথা দিতে হবে যে পরবর্তীতে তারা এই সংস্কারের পরবর্তী ধাপগুলো এগিয়ে নিয়ে যাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে সেই বড়টা যেমন সরকারের কোর্টে, কত দ্রুত সংস্কার হবে, কোন কোন সংস্কারগুলো হবে সেই বড়টা কিন্তু রাজনৈতিক দলের কোর্টে। আইন কানুন বিধিবিধানের মাধ্যমে এগুলো বাস্তবায়নের দিকে যাবে, তত দ্রুত জাতীয় নির্বাচন হতে পারে। সাধারণ ভোটারদের প্রত্যাশা বাংলাদেশে আবারও ফিরে আসুক উৎসবের ভোট, যেন সবাই নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে, বেছে নিতে পারে পছন্দের প্রার্থীকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন এপ্রিলে করার ঘোষণা সময় উপযোগী নয়। এদেশের সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই। অ্যাকচুয়ালি ডিসেম্বর আগেও করা যেতে পারে, অগস্ট সেপ্টেম্বরে করা যেতে পারে। তো সুতরাং এটা একেবারে একটা অযৌক্তিক, এটা কাদের স্বার্থে এটা একটা প্রশ্ন এখন এসে গেছে। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদের সময় হলো আরেকটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। ভিসা জটিলতা, ঈদের ছুটিতে এবার কমেছে বিদেশ ভ্রমণ। টুয়াবের তথ্য বলছে, ঈদের দীর্ঘ ছুটিতে আগের বছর 5,000 পর্যটক বিভিন্ন দেশে গেলেও এবার সে সংখ্যা 1,500-এ দাঁড়িয়েছে। 10 মাসে পর্যটকদের বিদেশ সফর কমেছে 70%। বিশ্লেষকরা বলছেন, বহির্বিশ্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভালো ইমেজ থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতায় ভিসা বন্ধ বা সীমিত হচ্ছে বাংলাদেশিদের। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। প্রতিবেশী দেশ ছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে বাংলাদেশিদের পছন্দের গন্তব্য থাইল্যান্ড, মালদ্বীপ সহ পর্যটক বান্ধব বিভিন্ন দেশ। তবে 5 আগস্টের পরে বদলে গেছে সেই চিত্র। দেশি বিদেশি রাজনীতির জটিল সমীকরণে বিদেশ ভ্রমণ কিংবা চিকিৎসা অথবা ব্যবসার কাজে বিদেশ যাওয়া নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশিরা। কূটনৈতিক উত্তেজনায় প্রতিবেশী দেশ ভারত দিচ্ছে না পর্যটক ভিসা। অন্যদিকে থাইল্যান্ড, ভিয়েতনাম, আরব আমিরাতের মতো দেশগুলোতে ভিসা পেতে সময় লাগছে অন্তত 45 দিনের মতো। ইতিমধ্যে অন অ্যারাইভেল ভিসাও বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের পরিসংখ্যান বলছে, ঈদের ছুটিতে বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণ বিগত বছরের তুলনায় কমেছে প্রায় 70%। ইউএসএ ভ্যালিড ভিসা আছে, কানাডা ভ্যালিড ভিসা আছে এবং থাইল্যান্ডও 5-6 বার তার ট্রাভেল করা আছে। এমন মানুষও ভিসা পাচ্ছে না, কারণ রিসেন্ট অনেক মানুষ যে সেখানে ওভারস্টে করেছে। যদি স্পেসিফিকলি ঈদকে টার্গেট করে বলি, সেই ক্ষেত্রে আমাদের গত বছরে আমাদের 5,000-এর মতন আমরা সেবা দিয়েছি পর্যটকদের দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু সেটা এবারে অলমোস্ট 1500-এর মতন হয়েছে আর কি। 10 মাসের হিসাবে যদি আমি পার্সেন্টেজে বলি, সেই ক্ষেত্রে আমার 60 to 65% কমে গিয়েছে।
এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাণিজ্য ও বিনিয়োগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলছেন, আন্তর্জাতিক মহলে প্রধান উপদেষ্টার সুনাম থাকলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় ইমেজ সংকটে এখন দেশ। আমার উন্নয়ন কাঠামোটা যত বেশি বড় হবে তত কিন্তু আমার ভিসা রেস্ট্রিকশন ইত্যাদি কিন্তু কমে যাবে, এবং গ্লোবালি তাই দেখা গেছে। ব্যক্তি আর রাষ্ট্র এক না, ব্যক্তির সুনাম থাকতেই পারে। এই বিশ্লেষকের মতে কূটনীতির জটিল পথ সহজ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। একটা নেগেটিভ একটা ইমেজ তৈরি হয়েছে, এবং এটা আমি মনে করি যে কাটানোর একমাত্র উপায় হলো স্টেবিলিটি বড় আকারে আনা, এবং অর্থনৈতিক ইনভেস্টমেন্ট যখন বাড়তে থাকবে বড় আকারে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে তারাও এই রেস্ট্রিকশনগুলো সরিয়ে দিবে। বাংলাদেশি পর্যটকদের ভোগান্তির জন্য দেশের মানুষকেই দুষছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে পর্যটক ভিসায় ভিনদেশে গিয়ে ফেরত না আসা, নিয়ম না মেনে বিদেশ যাত্রার প্রবণতা নতুন সংকটের কারণ। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য, বিশেষ করে যারা মানুষ পাঠান, এবং আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রে, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে শহরটি। যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি ও তাদের আটকের বিরুদ্ধে লস এঞ্জেলেসে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 42 সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। আজ বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে প্রথম অনুশীলন করবে ফুটবলাররা। এরপর 9 তারিখ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে হামজা জামালদের জন্য এটি বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠে 3 পয়েন্টই চায় হাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।